বেলজিয়ান বাহিনীর প্রাক্তন প্রধান আমার বন্ধুবর এরকুল পোয়েরোর স্টাইলস কেসের সঙ্গে জড়িয়ে পড়ায় একটা সুবর্ণ সুযোগ যেন আমি দেখতে পাচ্ছিলাম আমার চোখের সামনে। তার সাফল্যই তাকে বিখ্যাত করে তুলেছিল। তাই সে ঠিক করে অপরাধ জগতের সব সমস্যার সমাধানের কাজে নিজেকে সে সম্পূর্ণভাবে নিয়োজিত করবে। যুদ্ধক্ষেত্রে আহত এবং পঙ্গু হয়ে যাওয়ার দরুন সৈনিকের পদ থেকে অপসারিত হওয়ার পর শেষ পর্যন্ত লন্ডনে তার সঙ্গে বাসা বাঁধলাম। যেহেতু প্রাথমিকভাবে আমি তার বেশিরভাগ কেসের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, তাই সে আমাকে অত্যন্ত সাড়া জাগানো কেসগুলো নির্বাচন করে রেকর্ড করে রাখতে বলল। তা করতে গিয়ে আমি অনুভব করলাম সেই অদ্ভুত জটিল কেসটা দিয়েই শুরু করলে বোধহয় ভালো হয়। সেই সময় এই কেসটা জনসাধারণের মনে দারুণ আগ্রহ জাগিয়ে তুলেছিল। তাই আমি ভিক্টোরি বলের কেসটার ব্যাপারে উল্লেখ করলাম। সেই কেসটার কথা বলতে লক্ষ্য করলাম তার মনোভাবটা পুরোপুরি স্পষ্ট নয়। এর থেকেও আরো অনেক দুর্বোধ্য কেসের ব্যাপারেও তো তার বিচিত্র পদ্ধতি দেখেছি। প্রথমে ভাবলেশীন, নির্লিপ্ত, কিন্তু তারপরেই হঠাৎ প্রদীপের আলো দপ করে জ্বলে ওঠার মতো চনমনে হয়ে ওঠে সে। এক্ষেত্রেও আমি ঠিক সেই রকমই একটা অদ্ভুত ঘটনা ঘটার অপেক্ষায় বসে আছি, কারণ আমি বেশ ভালো করেই জানি যে এটা একটা অত্যন্ত সাড়া জাগানো কেস। পরিচিত বহু মানুষ এর সঙ্গে জড়িত। আর শুধু তাই নয়, এই কেসের ব্যাপারে খবরের কাগজগুলো ভয়ঙ্কর প্রচার চালিয়েছে, যার ফলে সব মানুষের মধ্যেই একটা প্রচণ্ড কৌতূহল দেখা দিয়েছে। তারা জানতে চায় এই কেসের রহস্যটা কি, কিন্তু এখনো পর্যন্ত সেই রহস্যের কোনো সমাধানই হয়নি। তাই অনেকদিন থেকেই আমার মনে হচ্ছিল এই কেসের এমন জটিল রহস্যের সমাধান সূত্র খুঁজে বার করে দিতে পারে একমাত্র পোয়েরোই। কেবল সেই সারা দুনিয়াকে জানিয়ে দিতে পারে এই রহস্যের পেছনে কি আছে। বসন্তের এক সুন্দর সকালে পোয়েরোর ঘরে আমরা বসে আছি। আমার ছোট খাটো চেহারার বন্ধুটিকে এই মুহূর্তে দেখে মনে হয় সে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সপ্রতিভ এবং বেশ কর্মতৎপর। তার ডিম্বাকৃতি মাথাটা একদিকে সামান্য একটু ঝুলে পড়েছে। সে তার গোঁফে এক নতুন ধরনের প্রসাধনী মলম লাগাতে ব্যস্ত তখন। এদিকে আমি এখন দ্য ডেইলি নিউজমঙ্গার কাগজটা পড়তে ব্যস্ত। হঠাৎ সেই সময় একটা দমকা হাওয়ায় আমার হাতের কাগজটা গেল উড়ে। সামনেই মেঝের ওপর সেটা লুটোপুটি খেতে থাকলো। একটু আগেও অত্যন্ত গভীর মনোযোগের সাথে কাগজটা পড়ছিলাম। দমকা হাওয়া এসে আমার সেই মনের একাগ্রতা ভেঙে রেণু রেণু হয়ে গুঁড়িয়ে দিয়েছে। এই সময় আমার নাম ধরে কে যেন ডেকে উঠল। বন্ধু, অমন গভীরভাবে কি চিন্তা করছো? সত্যি কথা বলতে কি, উত্তরে আমি বললাম, আমি সেই রহস্যজনক ভিক্টোরি বলের ব্যাপারটার কথা ভাবছিলাম। সেটার চাঞ্চল্যকর খবরে ভর্তি কাগজটা। কথা বলার ফাঁকেই হাত বাড়িয়ে কাগজটা তুলে নিলাম। তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। যে কেউ এই কেসের খবর যত পড়বে তত বেশি রহস্যের জালে জড়িয়ে পড়বে। আমি আমার বক্তব্যের বিষয়টাকে আরো বেশি করে তাতিয়ে দিতে চাইলাম। কে লর্ড ক্রনশাকে খুন করেছে? একই রাতে কোকো কর্টিনের মৃত্যুটা কি নেহাতি একটা কাকতালীয় ব্যাপার, নাকি সেটা একটি দুর্ঘটনা? কিংবা ভদ্রমহিলা ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত পরিমাণের কোকেন গ্রহণ করেছিলেন? এখানে একটু সময়ের জন্য থেমে হঠাৎ আবার নাটকীয়ভাবে বলে উঠলাম, এইসব প্রশ্নই আমি এখন নিজেকে করছি। পোয়েরো আমার কথায় সায় না দেওয়ায় স্বভাবতই আমি একটু বিরক্ত হলাম। আয়নার দিকে সে পিট পিট করে তাকালো এবং নেহাতি বিড়বিড় করে বলল, ভেবে দেখলাম এই নতুন মলমটা গোঁফে বোলানোর পক্ষে খুবই ভালো। যাই হোক, আমার দৃষ্টি আকর্ষণ করা মাত্র সে তাড়াতাড়ি আবার এও বলল, তা হতে পারে। যাই হোক, তোমার প্রশ্নের উত্তর কি করে দিলে বলো? কিন্তু উত্তরটা আমি দেবার আগেই
ঘরের দরজাটা খুলে গেল এবং আমাদের বাড়িওয়ালি জানালেন ইন্সপেক্টর জ্যাপ এসেছেন। স্কটল্যান্ড ইয়ার্ডের এই পুলিশ অফিসারটি আমাদের পুরনো বন্ধু এবং আমরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালাম। আমার প্রিয় জ্যাপ, পোয়ারো উচ্ছ্বসিত হয়ে উঠে বলল। তা আমাদের দেখতে আসার এমন কি কারণ ঘটল জানতে পারি কি? ভালো কথা মসিয়ে পোয়েরো, উত্তরে জ্যাপ বলল এবং থিতু হয়ে একটা চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে মাথা নাড়লেন তিনি। এই মুহূর্তে আমার হাতে এমন একটা কেস এসেছে, তাতে আমার মনে হয়েছে এটা তোমার খুবই উপযুক্ত হবে। তাই আমি জানাতে এসেছি, এই কেসটা কি তুমি নেবে? জ্যাপের ক্ষমতা ও দক্ষতা সম্পর্কে পোয়েরোর একটা উচ্চ ধারণা আছে। অবশ্য তার কাজের মধ্যে পদ্ধতিগত কিছু নীতির অভাব আছে, কিন্তু আমি আমার তরফ থেকে মনে করি গোয়েন্দাদের সবচেয়ে বেশি দক্ষতা নিহিত থাকে তাদের কপট অজ্ঞতা প্রকাশের মধ্যে। এই যে ইন্সপেক্টর জ্যাপ আমার বন্ধুবর পোয়েরোর সাহায্য প্রার্থনা করলেন, এটা তার স্রেফ একটা ভান মাত্র। আসলে এই ভান করার মাধ্যমে তিনি জেনে নিতে চাইছেন পোয়েরো কি পরামর্শ দিচ্ছে। কে জানে, তার নিজের অনুমানও তো ভুল হতে পারে। তাই পোয়েরোকে আহ্বান করে বুদ্ধির পরিচয় দিয়েছেন জ্যাপ। তা ঘটনাটা কি? পোয়েরো জানতে চাইল। এটা সেই ভিক্টোরি বল, জ্যাপ পোয়েরোর মনে বিশ্বাস জাগানোর জন্য বললেন। এসো, এখন নিশ্চয়ই তুমি এই কেসটা হাতে নেবে, কি বলো? পোয়েরো আমার দিকে তাকিয়ে হাসল। আমার বন্ধু হেস্টিংসও আমার সাথী হবে। তাছাড়া ইতিমধ্যেই এই কেসটা নিয়ে ও মাথা ঘামাতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, জ্যাপ পোয়েরোর কথায় সায় দিয়ে বললেন। হেস্টিংস আর তুমি দুজনেই যাবে? আমি তোমাকে বলতে পারি পোয়েরো, এটা তোমার টুপিতে এক ধরনের পালকের মতো, নতুন পালক, নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, এই কেসের গভীরে ঢুকতে পারলে তোমার কদর অনেক বেড়ে যাবে। এখন এসো, এই কেসটার ব্যাপারে আলোচনা করা যাক। মসিও পোয়েরো, আমার মনে হয় এই কেসের মূল ঘটনার কথা তুমি নিশ্চয়ই জানো। ওই খবরের কাগজ থেকে যা জেনেছি। আর তুমি তো জানো সাংবাদিকদের অনুমান অনেক সময় গোয়েন্দা পুলিশদের ভুল পথে চালনা করে। তাই যদি সম্ভব হয় সমস্ত ঘটনা খুলেই বলো আমাকে। বেশ তো, বলছি শোনো। জ্যাপ তার পায়ের উপর অপর পাটা রেখে জুৎসই হয়ে বসে বলতে শুরু করলেন। সারা দুনিয়া জানে গত মঙ্গলবার একটা গ্র্যান্ড ভিক্টোরি বল উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি 2 পেনি আধ পেনির ডাক, ডাক এভাবেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে। আজকের এ খেলার এটাই নিয়ম। কিন্তু এটা ছিল সত্যিকারের খেলা, যা কিনা কলম্বাস হলে অনুষ্ঠিত হয় এবং তোমাদের লর্ড ক্রঞ্চ আর তার পার্টি সহ প্রায় সমস্ত লন্ডনবাসী জমায়েত হয়েছিল সেখানে। তার পরিচয় লিপি? পোয়েরো বাধা দিয়ে বলে উঠল। মানে আমি বলতে চাই তার জীবনী সম্পর্কে যদি কিছু বলো। ভিসকাউন্ট ক্রঞ্চ পঞ্চম ভিসকাউন্ট ছিলেন। বছর 25 বয়স, বিত্তবান, অবিবাহিত এবং তার কাছে নাট্য জগৎটা খুবই প্রিয় ছিল। এই সূত্রেই অ্যালবানি থিয়েটারের মিস কোর্টিনে যে তার বাগদত্তা ছিলেন, এরকম একটা খবর রটে গেল। মেয়েটি তার বন্ধু বান্ধবদের কাছে কোকো নামে পরিচিত ছিলেন। সব দিক থেকেই তিনি একজন অত্যন্ত আকর্ষণীয় যুবতী মহিলা ছিলেন। ভালো, বলে যাও। লর্ড ক্রঞ্চ এর পার্টির সদস্য ছিল 6 জন। তিনি নিজে, তাঁর কাকা অনারেবল অস্টেস বেল্টন এবং একজন সুন্দরী আমেরিকান বিধবা মিসেস ম্যালেবি, একজন তরুণ অভিনেতা ফ্রিস ডেভিনসন, তার স্ত্রী এবং সর্বশেষে মিস কোকো কোর্টিনে। সেটা ছিল একটা ফ্যান্সি ড্রেস বল, সে তো তুমি জানো। আর ক্রঞ্চ পার্টি পুরনো ইটালীয় কমেডির প্রতিনিধিত্ব করেছিল। দ্য কমেডিয়া ডেল আর্ট, বিড়বিড় করে পোয়েরো বলল। আমি জানি। যাই হোক, অস্টেন বেল্টনের সংগৃহীত চীনা কস্টিউমের নকল করা হয়েছিল। হার্লে কুইনের ভূমিকায় অবতীর্ণ হলেন লর্ড ক্রঞ্চ, পুলসিনেলার ভূমিকায় বেল্টেন।
পুলসিনেলার ভূমিকায় মিসেস মেলেবিকে দারুণ মানিয়েছিল। পিয়েরট এবং পিয়েরটির ভূমিকায় ডেভিডসন দম্পতি মিসেস কর্টিনেকে অবশ্যই কোলাম্বিনের ভূমিকায় চমৎকার মানিয়েছিল। এখন সন্ধ্যার ঠিক আগে দেখা গেল কোথায় যেন একটা ভুল হয়ে গেছে। লর্ড ক্রোঞ্চকে কেমন যেন বিষণ্ণ এবং তার স্বভাবে একটা অদ্ভুত ভাব দেখা গেল। আমন্ত্রকের আয়োজিত একটা ছোট ঘরে যখন সেই পার্টির সদস্যরা নৈশভোজে মিলিত হল, তখন সবাই লক্ষ্য করলেন তিনি এবং মিস কর্টিনে যেন কথা বলার অবস্থায় আর নেই। তবে মিস কর্টিনে অবশ্য কাঁদছিলেন এবং তাকে হিস্টেরিয়া রোগিণীর মতো দেখাচ্ছিল। খাওয়া যখন সবার মাথায় উঠে গেছে, খাবার অখাদ্য লাগলো তাদের কাছে, সেই সঙ্গে একটা ভয়ঙ্কর অস্বস্তি বোধ। তারা সবাই ডাইনিং রুম থেকে চলে গেলে মিস কর্টিনে ক্রিস ডেভিডসনের দিকে ফিরে তাকালেন এবং ফিসফিসিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাকে অনুরোধ করলেন, কারণ ভিক্টোরি বলের খেলায় তিনি অসুস্থ বোধ করছেন। তরুণ অভিনেতা লর্ড ক্রঞ্চের দিকে তাকিয়ে তিনি একটু ইতস্তত করেন, তবে শেষ পর্যন্ত সে তাদের ডাইনিং রুমে ফিরিয়ে আনল। কিন্তু সমন্বয় সাধনের জন্য তার সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় স্বভাবতই তিনি একটা ট্যাক্সি ডেকে ক্রন্দনরত মিস কর্টিনেকে তুলে নিয়ে তার ফ্ল্যাটে ফিরিয়ে দিয়ে গেলেন। যদিও মিস কর্টিনে অবশ্য খুবই ঘাবড়ে গেলেও তিনি কিন্তু ক্রিস ডেভিডসনের ওপর আস্থা রাখতে পারলেন না। শুধু বারবার বলে যাচ্ছিলেন এর জন্যে বৃদ্ধ ক্রঞ্চকে দুঃখ প্রকাশ করতে বাধ্য করবেন। কেবলমাত্র এই কথা থেকেই আমরা আভাস পাই, এই মনে করে যে তার মৃত্যুটা দুর্ঘটনাজনিত নাও হতে পারে এবং এ ব্যাপারে একটা অনুসন্ধান করা দরকার। যে সময়ে ডেভিডসন তাকে তার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে যান, তখন হলে ফিরে যাওয়ার পক্ষে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাই ডেভিডসন সরাসরি তার চেলসির ফ্ল্যাটে ফিরে গিয়ে থাকবেন, আর তার স্ত্রী তার যাওয়ার কিছু পরেই হয়তো ফিরে গিয়ে থাকবেন এবং তার চলে যাওয়ার পর সেই ভয়ঙ্কর বেদনাময় ঘটনার খবরটা দিয়ে থাকবেন তার স্বামীকে। এর থেকে মনে হয় লর্ড ক্রঞ্চ বলের খেলা চলতে থাকলে একটু একটু করে খুবই বিষণ্ণ হয়ে থাকবেন। তিনি তার দলের সদস্যদের কাছ থেকে বেশ তফাতে চলে যান এবং সন্ধ্যের বাকি সময়টা তারা তাকে খুব কমই দেখতে পেয়েছিলেন। তখন প্রায় রাত 1:30 হবে। পল্লী নৃত্য শুরু হওয়ার ঠিক আগে, যখন প্রত্যেককে মুখোশ খুলে ফেলতে হয়, একজন অফিসারের ভাই ক্যাপ্টেন ডিগবি, যিনি তার ছদ্মবেশের কথা জানতেন, তাকে একটা বাক্সে দাঁড়িয়ে থেকে নিচের দৃশ্য প্রত্যক্ষ করতে দেখেছিলেন। হ্যালো ক্রঞ্চ, তিনি তাকে ডেকে বলেন, নিচে নেমে এসে সবার সঙ্গে মেলামেশা করার চেষ্টা করুন। ওখানে একা একা দাঁড়িয়ে থেকে কি ভাবছেন? চলে আসুন, খেলা বেশ জমে উঠেছে। ঠিক বলেছেন, উত্তরে ক্রঞ্চ বলেন, আমার জন্য অপেক্ষা করুন, তা না হলে ভিড়ের মধ্যে আপনাকে খুঁজে পাবো না। ঘুরে দাঁড়িয়ে ক্রঞ্চ বক্স ছেড়ে উঠে এলেন। এদিকে ক্যাপ্টেন ডিগবি মিসেস ডেভিডসনের সঙ্গে অপেক্ষা করতে থাকেন। বেশ কয়েক মিনিট অতিক্রান্ত হওয়ার পরেও লর্ড ক্রঞ্চ কিন্তু এলেন না। শেষ পর্যন্ত ডিগবি অধৈর্য হয়ে উঠলেন। আচ্ছা, উনি কি ভেবেছেন ওর জন্যে আমরা সারা রাত ধরে অপেক্ষা করে থাকব? তিনি মৃদু চিৎকার করে উঠলেন। সেই সময় মিসেস মেলেবি এসে যোগ দিলেন তাদের সঙ্গে এবং তারা তখন ক্রঞ্চের আসতে দেরি করার ব্যাপারে ব্যাখ্যা করে বললেন ভদ্রমহিলাকে। সে কি? ভদ্রমহিলা একটু উদ্বিগ্ন গলায় বলে উঠলেন, তাহলে তো এখনই ওর খোঁজ করা দরকার। ভদ্রলোক কি কর্পূরের মতো উবে গেলেন? সঙ্গে সঙ্গে তখনই অনুসন্ধানের কাজ শুরু হয়ে যায়, কিন্তু প্রাথমিক অনুসন্ধানের পরেও তার কোনো হদিশ মিলল না। হঠাৎ কেন জানি না মিসেস মেলেবির মনে হলো ঘণ্টাখানেক আগে তারা যেখানে নৈশভোজ সারতে গিয়েছিলেন, হয়তো ক্রঞ্চ সেখানে থাকলেও থাকতে পারে। তার অনুমানের কথা শুনেই তারা তখন সেখানে গিয়ে হাজির হলো। সেখানে গিয়ে তারা কি দেখলেন? সেখানে হার্লেকুইন বুকে ছুরিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। এই পর্যন্ত বলে ইন্সপেক্টর জ্যাপ থামলেন এবং পোয়ারো
মাথা নেড়ে সায় দিলেন। গোয়েন্দা বিশেষজ্ঞদের মতো বললেন, এ কেসে তেমন কোনো ক্লু দেখতে পাচ্ছি না, কিন্তু কেন এমন হবে? এখানে একটু থেমে তিনি আবার বলতে লাগলেন, ঠিক আছে, বাকিটা আপনি তো জানেনই। এই বিয়োগান্ত নাটকে শিকার দুজন। পরের দিন লন্ডনের সমস্ত প্রভাতী সংবাদপত্রের শিরোনামায় খবরটা বেরোয় এবং এই প্রসঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকের সংক্ষিপ্ত বিবরণ হলো এই রকম: মিস কোর্টিনে, জনপ্রিয় অভিনেত্রীকে তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে, আর তার সেই মৃত্যুর কারণ অতিরিক্ত কোকেন নেওয়ার জন্য। এখন কথা হচ্ছে, এটা কি একটা দুর্ঘটনা নাকি আত্মহত্যা? তার পরিচারিকা, যাকে সাক্ষ্য দেবার জন্য ডেকে পাঠানো হয়েছিল, স্বীকার করেছে মিস কোর্টিনে নিয়মিতভাবে ড্রাগে আসক্ত ছিলেন। তাই স্বভাবতই প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই রায় দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আত্মহত্যার ব্যাপারটা আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। গতরাত্রে ঝগড়াঝাটির কারণে কোনো ক্লু না পাওয়া যাওয়ায় তার মৃত্যুটা দুর্ভাগ্যজনক বলে ধরে নেওয়া হয়েছে। ভালো কথা, মৃত লর্ড ক্র্যান্সের পাশে একটা ছোট এনামেলের বাক্স পাওয়া গেছে। তার উপর হীরকখচিত কোকো নামটা লেখা ছিল এবং সেই বাক্সটার অর্ধেক কোকেনে ভর্তি ছিল। মিস কোর্টিনে তার জবানবন্দিতে বলেছে বাক্সটা তার মিস্ট্রেসেরই ছিল, যিনি সব সময়ই সেটা তার সঙ্গে নিয়ে ঘুরতেন, কারণ তার মধ্যে ছিল তার ড্রাগের যোগান, যার প্রতি তিনি দ্রুত আসক্ত হয়ে উঠছিলেন। আচ্ছা, লর্ড ক্রন্স নিজেও কি ড্রাগে আসক্ত ছিলেন? না, তিনি এর থেকে বহু দূরে থাকতেন। মাদকদ্রব্যের বিরুদ্ধে তিনি অস্বাভাবিকভাবে বিরুদ্ধ মনোভাব পোষণ করতেন। পোয়েরো চিন্তিতভাবে মাথা নাড়ল। কিন্তু বাক্সটা যখন লর্ড ক্রন্সের পাশে পড়েছিল, তাহলে এর থেকে ধরে নেওয়া যায় যে ক্রিস কোর্টিনে যে সেটা ব্যবহার করতেন, এ কথা তিনি বেশ ভালো করেই জানতেন। এটাই তো ইঙ্গিতপূর্ণ, তাই না জ্যাপ? নেহাতি অস্পষ্টভাবে জ্যাপ সংক্ষেপে বললেন। আমি হাসলাম। ভালো কথা। জ্যাপি আবার তার কথার জের টেনে বললেন, এই হলো কেস। এই ব্যাপারে তোমার কি মনে হয়? নথিভুক্ত হয়নি এমন কোনো ক্লু তুমি নিজে থেকে আবিষ্কার করতে পারোনি? হ্যাঁ, এই তো সেটা। জ্যাপ তার ট্রাউজারের পকেট থেকে একটা জিনিস বার করে পোয়ারোর হাতে তুলে দিলেন। পান্না রঙের সবুজ সিল্কের একটা ছোট কেশালঙ্কার বিশেষ, যা থেকে সুতোর ফেঁসো ঝুলে থাকতে দেখা গেল। দেখে মনে হলো যেন জোর করে টেনে নেওয়া হয়েছে। এটা আমরা মৃত ব্যক্তির হাতের মুঠো থেকে পেয়েছি। শক্ত করে ধরা ছিল সেটা। ইন্সপেক্টর সবিস্তারে বর্ণনা দিলেন। কোনো রকম মন্তব্য না করেই পোয়েরো সেটা ফেরত দিতে গিয়ে জিজ্ঞেস করল, লর্ড ক্রন্সের কোনো শত্রু ছিল? না, সেরকম কিছু জানা নেই কারোর। ওর মৃত্যুতে কে লাভবান হবে? ওর কাকা, অনারেবল অস্টেস বেল্টেন। তাকে সন্দেহ করার মতো দু একটি ঘটনা আছে। বহু লোক বলেছে সেদিন সেই ছোট্ট ডাইনিং রুম থেকে প্রচন্ড জোরে তর্কাতর্কির আওয়াজ তারা শুনতে পেয়েছিল। তর্ককারীদের মধ্যে অস্টেস বেল্টেন অন্যতম, এবং তার কণ্ঠস্বরই বেশি শোনা যাচ্ছিল। দেখো পোয়েরো, টেবিলের ওপর থেকে টেবিল নাইফটা ছিনিয়ে নেওয়া হয়েছিল, যা থেকে ধারণা করে নেওয়া যায় যে ঝগড়ার চরম মুহূর্তে খুনটা হয়তো করা হয়ে থাকবে। তা এ ব্যাপারে মিস্টার বেল্টেন কি বলেন? প্রশ্নটা এড়িয়ে গিয়ে তিনি বললেন, ওয়েটারদের মধ্যে একজন যা বলে তা মদের থেকেও খারাপ। আর তা হলো তিনি নাকি ক্রন্সের পোশাক তার গা থেকে নামিয়ে দিচ্ছিলেন, আর তখন প্রায় রাত 1:30 হবে। দেখো, ক্যাপ্টেন ড্রিগবির জবানবন্দিতেও দেওয়ার সময়টা প্রায় একই বলা যায়। ক্রন্সের সঙ্গে তার কথা বলা আর তার মৃতদেহ আবিষ্কার হওয়ার সময়ের মধ্যে মাত্র 10 মিনিটের ব্যবধান। আর সে যাই হোক, আমার ধারণা পুনসিনেলো হিসেবে মিস্টার বেল্টেনের পোশাক ছিল অবিন্যস্ত এবং কোঁচকানো, তাই নয় কি? কস্টিউমের বিস্তারিত বিবরণ আমার ঠিক জানা নেই। উত্তরে জ্যাপ পোয়েরোর দিকে কৌতূহলী চোখে তাকিয়ে বললেন, তবে পোশাকের সঙ্গে
এই খুনের সম্পর্ক থাকতে পারে বলে তো আমার মনে হয় না। না, তা হয় না বটে। পোয়েরোর হাসির মধ্যে একটা বিদ্রূপের ইঙ্গিত ছিল যেন। হাসি হাসি মুখে সেই আলোচনা সে চালিয়ে যেতে থাকলো। সবুজ আলোয় ওর চোখ দুটো জ্বলজ্বল করছিল। ওর এই চাহনি আমার অনেক দেখা, তাই চিনতে একটু অসুবিধে হলো না। এই ছোট্ট ডাইনিং রুমে একটা পর্দা ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, ছিল বই কি। আর সেই পর্দার পাশে একজন মানুষকে আড়াল করার মতো যথেষ্ট জায়গাও ছিল, তাই নয় কি? হ্যাঁ, বস্তুত সেখানে একটা ছোট্ট নিভৃত স্থান ছিল। কিন্তু এটা তুমি জানলে কি করে? তুমি তো আর সেখানে যাওনি কখনো, নাকি গিয়েছিলে মসিও পেয়েরো? না জ্যাপ, যাইনি। আসলে আমি মাথা খাটিয়ে পর্দাটা আবিষ্কার করেছি। তাছাড়া শুনলাম তো সেখানে নাটক আর নাটকীয় ব্যাপার ছিল, তাই পর্দা থাকবে না নাটকে তা ভাবাই যায় না। আর সব সময় সবাইকে সব দিক বজায় রেখে চলতে হয়, বিবেচনা করতে হয়। সে যাকগে, এখন বলো, ওরা ডাক্তার ডেকেছিলেন? অবশ্যই, এবং সঙ্গে সঙ্গেই। কিন্তু তখন করার কিছুই ছিল না, মৃত্যুর সঙ্গে সঙ্গে ঘনিয়ে এসে থাকবে। পোয়েরো নেহাতি অধৈর্য হয়ে মাথা নাড়ল। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। তা এই ডাক্তারটি তদন্তের সময় সাক্ষ্য দিয়েছিলেন? হ্যাঁ। কোনো অস্বাভাবিক লক্ষণের কথা তিনি নিশ্চয়ই বলেননি। আর মৃতদেহে এমন কোনো চিহ্ন তিনি দেখতে পাননি যা দেখে তার মনে হয়ে থাকতে পারে যে সেটা অস্বাভাবিক। পোয়েরোর দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন জ্যাপ। হ্যাঁ মসিয়ে পোয়েরো, আমি জানি না এই কথার মধ্যে আপনি কি বোঝাতে চাইছেন। তবে মৃতদেহে অঙ্গ প্রত্যঙ্গে, বিশেষ করে পা দুটোই কেমন যেন টান টান ভাব তিনি লক্ষ্য করেছিলেন, সে কথা তিনি বলেছিলেন। আর তিনি এও জানিয়েছেন যে এই অস্বাভাবিক চিহ্নটি দেখতে পেয়ে তিনি হতবাক। আহা! পোয়েরো উচ্ছ্বসিত হয়ে উঠে বলল, আহা! এর থেকে যে কোনো লোক চিন্তা করতে পারে, অনেক কিছুই ধারণা করে নিতে পারে, তাই না? আমি দেখলাম এই দিকটার কথা জ্যাপ যেন আদৌ কিছু ভাবেননি। মসিয়ে পোয়েরো, তুমি যদি বিষ প্রয়োগের কথা ভেবে থাকো, তাহলে এখন দেখতে হবে এ জগতে কে প্রথম একজন লোককে বিষ প্রয়োগ করে, তারপর তাকে ছুরিবিদ্ধ করতে পারে। সত্যি কথা বলতে কি, সেটা অসম্ভব। শান্তভাবে পোয়েরো সেটা মেনে নিল। মসিয়ে, এখন বলো, তুমি কি আরো কিছু দেখতে চাও? এই যেমন ধরো, যে ঘরে মৃতদেহ আবিষ্কার করা হয়, তুমি কি সেটা নিজের চোখে দেখতে চাও? পোয়েরো ঘন ঘন হাত নাড়ল। না, একটিবারের জন্যেও নয়। তুমি কেবল এখন একটা ব্যাপারের কথা উল্লেখ করেছ যা আমার মনে প্রচন্ড আগ্রহ জাগিয়ে তুলেছে। আর সেটা হলো মাদকদ্রব্য গ্রহণের ব্যাপারে লর্ড ক্রোনসের দৃষ্টিভঙ্গি। তাহলে তুমি আর কিছুই দেখতে চাও না? স্রেফ একটা জিনিস দেখতে চাই, বাধা দিয়ে বলে উঠল পোয়েরো। সেটা কি? চীনা আকারের সেট, যা থেকে কস্টিউম নকল করা হয়েছিল। এ কথা শুনে জ্যাপ অবাক চোখে তাকালেন। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি রসিকতা করছো। সে যাই হোক, এখন বলো, তুমি আমার জন্যে সেটার কোনো ব্যবস্থা করতে পারবে কি না? বেশ তো, তুমি যদি তাই মনে করো, তাহলে এখনই আমার সঙ্গে বার্কলি স্কোয়ারে চলো। মিস্টার বেলটেন কিংবা আমি যেমন বলি, তার লর্ডশিপ নিশ্চয়ই আপত্তি করবেন না। আমরা সঙ্গে সঙ্গে একটা ট্যাক্সিতে চেপে বসলাম। নবাগত লর্ড ক্রন্স বাড়িতে ছিলেন না, তবে জ্যাপের অনুরোধে চায়না রুমটা আমাদের দেখানোর ব্যবস্থা করা হলো, যেখানে দামি দামি জিনিসের সংগ্রহ রাখা ছিল। জ্যাপের মধ্যে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। কেমন যেন অসহায়ভাবে তাকে সেখানে ঘোরাঘুরি করতে দেখা গেল। শুধু তাই নয়, হতাশ ভঙ্গিমায় তিনি বলে উঠলেন, মসিয়ে, আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি যা চাইছো তুমি সেটার সন্ধান কি করে করবে? কিন্তু পোয়েরো ইতিমধ্যেই ম্যান্টলপিসের সামনে একটা চেয়ার টেনে বসে পড়েছিল। আয়নার উপরে একটা ছোট শেলফে 6টা চীনা মূর্তি দাঁড় করানো ছিল। পোয়েরো অত্যন্ত মনোযোগ সহকারে সেগুলো পরীক্ষা করে দেখছিল
এবং মাঝে মাঝে কয়েকটা মন্তব্য করছিল সে। অবশেষে সে স্পষ্ট করে মন্তব্য করল, পুরনো ইতালীয় কমেডি 3 জোড়া, আর সেগুলো যথাক্রমে হার্লে কুইন এবং কলম্বাইন, পিয়েরট এবং পিয়ারিটি, সাদা ও সবুজ পোশাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেগুনি ও হলুদ পোশাকে সজ্জিত পুনসিনেলা ও পুলসিনেলো, খুবই সম্প্রসারিত। পুনসিনেলার কস্টিউম কোঁচকানো, একটা বড় টুপি। হ্যাঁ, আমি যা ভেবেছিলাম তাই ঠিক, খুবই সম্প্রসারিত। মূর্তিগুলো সযত্নে সাবধানে ঠিক জায়গায় রেখেছিল সে। তারপর এক লাফে নিচে নেমে দাঁড়ালো। জ্যাবকে বড়ই অসন্তুষ্ট দেখাচ্ছিল, তবে যেহেতু পোয়েরোর এ ব্যাপারে ব্যাখ্যা করার কোনো ইচ্ছে ছিল না, এ ব্যাপারে গোয়েন্দা তার সাধ্যমতো সপ্রতিভ হওয়ার চেষ্টা করছিল। এই সময় আমরা সেখান থেকে চলে আসার জন্য প্রস্তুত হচ্ছিলাম, আর তখনই বাড়ির কর্তা এসে হাজির হলেন সেখানে। জ্যাব তার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন। ষষ্ঠ ভিসকাউন্ট ক্রান্সের বয়স প্রায় 55, স্বভাবে নম্র, ভদ্র, সুপুরুষ চেহারা, তবে মুখে লামপট্য, অসৎ চরিত্রের ছায়া স্পষ্ট। দেখা মাত্রই কেন জানি না তাকে আমার খুবই অপছন্দ হলো, তবে তিনি আমাদের যথেষ্ট খাতির করে অভ্যর্থনা জানালেন। তিনি যে পোয়েরোর দক্ষতা ও খ্যাতির কথা অনেক শুনেছেন সে কথা স্বীকার করতেও ভুললেন না তিনি, এবং হাবভাবে তিনি বুঝিয়ে দিলেন, আমাদের কোনো কাজে লাগতে পারলে নিজেকে ধন্য বলে মনে করবেন। আমি জানি পুলিশ তাদের সাধ্যমতো সব কাজ করে যাচ্ছে, পোয়েরো বলল, কিন্তু আমার আশঙ্কা আমার ভাইপোর মৃত্যু রহস্যের কোনো সমাধানই হবে না, এখনকার মতো অস্পষ্টই থেকে যাবে। আগাগোড়া সমস্ত ব্যাপারটাই কেমন যেন রহস্যজনক। পোয়েরো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে লক্ষ্য করছিল। আপনার ভাইপোর কোনো শত্রু ছিল না বলে কি আপনার মনে হয়? হ্যাঁ, আমি বেশ ভালোভাবেই জানি যে তার কোনো শত্রু ছিল না। এখানে একটু থেমে তিনি আবার জিজ্ঞেস করলেন, আপনার আর কিছু জানার আছে? আর মাত্র একটা। এবার পোয়েরোর কণ্ঠস্বর খুব গম্ভীর শোনালো। যে কস্টিউমগুলি নকল করা হয়েছিল সেগুলি কি ঠিক আপনার প্রস্তরখণ্ড থেকে? সন্দেহাতীতভাবে বলতে পারি হ্যাঁ। ধন্যবাদ, আমি এই ব্যাপারেই নিশ্চিত হতে চাইছিলাম। আশা করি আপনার দিনটা ভালোই যাবে। এরপর আমরা দ্রুত পায়ে রাস্তায় নামতেই জ্যাব জানতে চাইলেন, তুমি তো জানো মসিয়ে, স্কটল্যান্ড ইয়ার্ডে আমাকে রিপোর্ট করতে হবে। ঠিক আছে, আমি তোমাকে আর ধরে রাখবো না। আমাকে আর একটা ছোটখাটো ব্যাপারে খোঁজ নিতে হবে, আর তারপরেই। হ্যাঁ, তারপরেই কি হবে? কেসটা সম্পূর্ণ হবে। কি বললে? তুমি কি তাই মনে করো? তার মানে তুমি কি বুঝে গেছো কে লর্ড ক্রঞ্চকে খুন করেছে? হ্যাঁ, সম্ভবত। কে এসে? অস্টেস বেল্টেন? আহ, এখনই কেন? তুমি তোমার দুর্বলতার কথা জানো। সব সময়েই আমার ইচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত যে কোনো ব্যাপারের রাশ আমার হাতে ধরে রাখা। তবে আর অপেক্ষার কোনো কারণ নেই। সময় যখন আসবে আমি সবকিছুই প্রকাশ করে দেব। আমার কোনো কৃতিত্ব চাই না। যা কিছু কৃতিত্ব সে সবই তোমার হবে, তবে একটা শর্তে। এই রহস্য নাটকের পরিচালন ভার সম্পূর্ণভাবে আমার হাতেই তুলে দিতে হবে। আমি আমার নিজস্ব পথে এর রহস্য উদ্ঘাটন করব। এ তো খুব ভালো শর্ত তোমার, পোয়েরো, জ্যাব বললেন। সত্যি যদি কখনো এই জটিল রহস্য প্রকাশ পায়, তাহলে তোমার মতো আমার চেয়ে বেশি সুখী আর কেউ হবে না বোধহয়। তবে নিঃসংকোচে আমি স্বীকার করছি, তুমি একটা ঝিনুক, যার মধ্যে অতি মূল্যবান একটা মুক্ত লুকিয়ে আছে, তাই না? হ্যাঁ, তুমি সেটা তাড়াতাড়ি প্রকাশ করে দাও মসিয়ে। আমি সেই সময়টার জন্য অপেক্ষা করে বসে থাকব। পোয়েরো হাসল। হ্যাঁ, তোমাকে তো অপেক্ষা করে থাকতেই হবে, কারণ যতক্ষণ আমি স্কটল্যান্ড ইয়ার্ডের বাইরে থাকছি, ঘন্টায় ঘন্টায় আমার কাজের গতি প্রকৃতির কথা সময় মতো দিতে পারবো না। তবে কথা দিচ্ছি, মূল রহস্যের সন্ধান পাওয়া মাত্র আমি তোমার সঙ্গে যোগাযোগ করব, হয় ফোনে কিংবা নিজে তোমার দপ্তরে হাজির হব।
আশা করি স্কটল্যান্ড ইয়ার্ডে আমার প্রবেশাধিকার থাকবে। অবশ্যই, এবং তোমার কাছে ইয়ার্ডের দরজা সব সময়ই খোলা থাকবে। আর আমি এখন হেডকোয়ার্টারে ফিরে চললাম। জ্যাব বিদায় নেওয়ার পরেই পোয়ারো একটা খালি চলন্ত ট্যাক্সি থামিয়ে উঠে পড়ল আমাকে সঙ্গে নিয়ে। আমরা এখন কোথায় চলেছি? আমি আমার কৌতূহল দমন করতে পারলাম না। চেলসিতে, ডেভিডসনদের সঙ্গে দেখা করার জন্য। ট্যাক্সি চালককে সে ডেভিডসনদের ঠিকানা দিয়ে বলল, এখানে আমাদের নিয়ে চলো। আচ্ছা পোয়েরো, নতুন লর্ড ক্রাঞ্চের সম্পর্কে তোমার কি ধারণা? আমি জানতে চাইলাম। তা আমার প্রিয় বন্ধু হেস্টিংস, আগে তোমার ধারণার কথাই শুনি। বেশ, আমার সহজাত ধারণার কথা তাহলে শোনো। আমি ওকে অবিশ্বাস করি। তার মানে সেই গল্পের বইয়ের মতো উনি একজন খারাপ প্রকৃতির কাকা বলে মনে করো তুমি, তাই না? কেন, তুমি কি তা মনে করো না? আমি আমি ওর সঙ্গে যতটুকু মিশেছি তাতে আমার মনে হয়েছে আমাদের প্রতি উনি বেশ সৌহার্দ্যপূর্ণ। এর বেশি কিছু বলতে চাইল না পোয়ারো। তার মানে তোমার ধারণা ওর একটা নিজস্ব কারণ আছে, যা থেকে তোমার এই রকম একটা কিছু মনে হয়েছে? পোয়ারো আমার দিকে তাকালো, দুঃখের সঙ্গে মাথা নেড়ে বিড়বিড় করে যা বলল সেটা এই রকম শোনালো। নির্দিষ্ট কোনো নিয়ম কিংবা ধরন এতে নেই। এটা শুধুই আমার অনুমান মাত্র।